হ্যালো, আজকে আমি কলকাতা বইমেলাতে যাচ্ছি ফর সেকেন্ড টাইম। তো আজকের ভিডিওটা একটা ভ্লগ ভিডিও হবে, যে ভিডিওতে আমি কিভাবে কলকাতা বইমেলাতে গিয়ে পৌঁছাচ্ছি সেই জিনিসটা আমি দেখাবো একটা ভ্লগ আকারে, এবং তার সাথে সাথে তার মাঝখানে আমি বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব, যেমন রিডিং হ্যাবিটস, বুক সিলেকশন, ডিফারেন্ট জনরাস, এই সমস্ত বিষয়। বইয়ের সাথে আমাদের রিলেশন কি, কেন আমরা বুকস পড়ি, বই কত রকমের হতে পারে, কত বিভিন্ন ধরনের বুকস হয়, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স নয়, বরঞ্চ ফিকশন, নন ফিকশন, সেলফ হেল্প, ফিলোসফি, এপিস্টেমোলজি, অনটোলজি, থিওলজি, সায়েন্স, লিটারেচার, নভেলস, পোয়েমস, হিস্ট্রি। তো সেই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব, এবং কোন বইটা আমাদের জন্য বেশি হেল্পফুল হবে, কোনটা আমাদের জন্য কম হেল্পফুল হবে, কোন বইটা আমাদের জন্য এসেনশিয়াল, কোনটা আমাদের বেশি ইন্টারেস্টিং লাগবে, কোনটা বেশি এক্সাইটিং লাগবে, কোন বইটা প্রথমে পড়া উচিত, কোনটা পরে পড়া উচিত। তো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, কীভাবে রিডিং হ্যাবিটস মেনটেন করতে হয়, কীভাবে বেশি বুকস পড়া যায়, এই সমস্ত বিষয় নিয়ে। ওকে, বুকস কীভাবে আমাদের জীবনকে শেপ দেয়, কীভাবে আমাদের জীবনের রাস্তা দেখায়, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে, এবং তার সঙ্গে সঙ্গে এটা একটা ব্লগ ভিডিও হবে। এবং কলকাতা বইমেলাতে যাওয়ার পর আমি বিভিন্ন বুকস নিয়ে দেখাবো আপনাদেরকে যে কোন বইতে কী ধরনের বিষয় নিয়ে ডিসকাস করা হয়েছে, এবং কোন বইটা কতটা বেশি ইন্টারেস্টিং, এবং কোন বইটা একদমই মিস করা উচিত নয়। ওকে, সো শুরু করা যাক। ওকে, আমি অলরেডি রেডি হয়ে গেছি, সব কিছু প্রিপেয়ার। এবার আমরা গাড়িতে করে সোজা চলে যাব কলকাতা বইমেলাতে। ওকে, প্রথমে স্কুটিতে করে যাব কিছুটা, তারপর সেখান থেকে আমরা যাব ট্রেনে, দেন মেট্রোতে করে। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি এখন আমার ভিলেজে, আমাদের গ্রামের যে বাড়ি আছে সেখানে আমি আছি। তো সেখান থেকে প্রথমে আমি বারাসাতের বাড়িতে যাব ও কলকাতাতে, সেখান থেকে দেন আমি কলকাতা বইমেলাতে যাব। ওকে, সো লেটস স্টার্ট, চলো। ওকে, সো আমরা কেন বুকস পড়ি, আমরা বই কেন পড়ি? বই পড়ার পিছনে অনেক রকমের কারণ থাকতে পারে। সবার প্রথমে আমরা যখন বড় হই তখন আমরা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে বুকস পড়ি কেন? কারণ একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়, একটা সোশ্যাল স্ট্রাকচার, যেটা ইতিহাসে আগে থেকে তৈরি হয়ে আছে। একটা সিলেবাস ঠিক করে দেওয়া আছে, সেখানে কি প্রশ্ন পড়বে সেটা ঠিক করে দেওয়া আছে, কি ইনফরমেশান আমাদেরকে মনে রাখতে হবে সেটা ঠিক করে দেওয়া আছে। এটা প্রিডিফাইন্ড স্ট্রাকচার, আগে থেকে যেটা নিয়মটা নির্দিষ্ট করে দেওয়া আছে, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই ইনফরমেশানগুলোকে আমরা মাথায় নিচ্ছি। তো সোসাইটি অ্যাকচুয়ালি আমাদেরকে তার যোগ্য করে তোলার জন্য, তার একটা টুল বা তার একটা ইনস্ট্রুমেন্ট বা তার মতো করে আমাদেরকে তৈরি করার জন্য সোসাইটির দরকার কি? একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার, কিছু লেবার, কিছু পলিটিশিয়ান, সমস্ত রকমের মানুষ দরকার। তো সোসাইটি সেই স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমাদেরকে শেপ করছে, আমাদেরকে মানে একটা কার্ভ করার চেষ্টা করছে, আমাদেরকে ইনফ্লুয়েন্স করে তার মতো করে তৈরি করার চেষ্টা করছে। তো আমরা কখন বই পড়ি? স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, সেই সোসাইটির মধ্যে বিলং করার জন্য, এই সোসাইটির একটা অংশ হয়ে ওঠার জন্য, তার মতো করে তার আধারে তৈরি হওয়ার জন্য। এরপরে সেকেন্ড আমরা বই পড়ি কখন? যখন আমাদের নিজেদের কিছু শেখার ইচ্ছা থাকে। ফর এক্সাম্পল, আমি পার্সোনাল ফিন্যান্স সম্পর্কে শিখতে চাই, বা আমি মেডিটেশন টেকনিক সম্পর্কে শিখতে চাই, অথবা আমি আমার হেলথ কেয়ার সম্পর্কে শিখতে চাই, বা আমি আমার রিলেশনশিপ সম্পর্কে শিখতে চাই। নিজের কাছে নিজে কিছু শেখার জন্য, নাকি সোসাইটির থেকে তার দেওয়া ইনফরমেশান, তার দেওয়া সিলেবাস, তার দেওয়া প্রশ্ন, সেগুলো নয়, বরঞ্চ আমার নিজের কোনো একটা ইচ্ছা, নিজের ভিতর থেকে কোনো একটা জিনিস শেখার ইচ্ছা, সেটার জন্য। এটা হচ্ছে দুই নম্বর পথ, যেখানে আমরা পড়াশুনো করি, বিভিন্ন রকমের পার্সোনাল গ্রোথ, সেলফ ডেভেলপমেন্ট বুকস পড়ি। আর থার্ড, যখন আমরা বই পড়ি কেন? কোনো নিজে কিছু শেখার জন্য নয়, বা সোসাইটি কী শেখাচ্ছে সেটার জন্য নয়, বরঞ্চ অস্তিত্বকে, নিজেদের সত্তাকে, সেগুলোকে আবিষ্কার করার জন্য, ডিসকভার করার জন্য। তখন আমরা বই পড়ি অ্যাজ এ সেলিব্রেশন অফ লাইফ, অ্যাজ এ সেলিব্রেশন অফ এক্সিস্টেন্স। আমাদের যে বুদ্ধি আছে, আমরা যে পড়তে পারি, এটাকে সেলিব্রেট করার জন্য আমরা পড়াশোনা করি। আমরা জীবনের প্রকৃত মূল্য বোধ, আমাদের অস্তিত্ব, সেটাকে আবিষ্কার করার জন্য, সেটার অ্যাকচুয়াল অন্তর্নিহিত সত্তা বা তার মূল্যবোধটা কী, বা তার ভিতরকার অন্তর্নিহিত অর্থটা কী, সেটাকে খুঁজে পাওয়ার জন্য। তখন আমরা দর্শন, রিলিজিয়াস, স্পিরিচুয়ালিটি, ফিলোসফি, বা তখন আমরা মনস্তত্ত্ব, সাইকোঅ্যানালিসিস, এই ধরনের জিনিসগুলোকে নিয়ে আমরা স্টাডি করি। ওকে, তো তিনটে স্টেজে আমরা পড়াশোনা করি। একটা হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, একটা হচ্ছে সেলফ, মানে নিজের কাছে নিজে একটা প্রমিস, নাকি সোসাইটির কাছে। আর থার্ড হচ্ছে কি? যখন আমরা এক্সিস্টেন্সকে ইনভেস্টিগেট করার জন্য পড়াশোনা করছি। ওকে, তো আজকে আমরা যাচ্ছি কি সেকেন্ড দুটো টাইপ অফ স্টাডিকে এক্সপ্লোর করার জন্য কলকাতা বইমেলাতে।
আমরা কলকাতা বইমেলাতে পৌঁছে গেছি। এবারে আমরা বইমেলার বিভিন্ন জায়গা, বিভিন্ন বুক স্টলগুলো ঘুরে ঘুরে দেখব এবং বিশেষ করে আমরা হল 1, 2, 3 অর্থাৎ যেদিকে ইংলিশ বুক স্টলগুলো আছে আমরা সেই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখব। বিশেষ করে পেঙ্গুইন ক্লাসিক, হারপার কলিন্স এবং ক্রসওয়ার্ড, এই সমস্ত পাবলিকেশন হাউসের যে বুক স্টলগুলো আছে সেগুলোকে আমরা এক্সপ্লোর করব। এই মুহূর্তে হোল ওয়ার্ল্ডে এই বইটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা চলছে এবং অনলাইনে এটা খুব একটা বাজ আছে এই বইটা নিয়ে। এটা কি বই না, চিক্সিন লিউয়ের লেখা দ্য 3 বডি প্রবলেম। চিক্সিন লিউ একজন চাইনিজ রাইটার এবং তিনি একজন কন্টেম্পোরারি রাইটার, তিনি এখন বেঁচে আছেন। এই বইটা লেখার পর তিনি গ্লোবালি পপুলার হয়ে গেছেন। এই বইটার 3টে পার্ট আছে। প্রথম পার্ট হচ্ছে 3 বডি প্রবলেম, সেকেন্ড পার্টের নাম দ্য ডার্ক ফরেস্ট, আর থার্ড পার্ট হচ্ছে দ্য ডেথস এন্ড। এই 3টে পার্টকে একসঙ্গে কখনো কখনো সিম্পলি দ্য 3 বডি প্রবলেম বলা হয়, আবার কখনো কখনো এটাকে বলা হয় দ্য রিমেম্বারেন্স অফ আর্থস পাস্ট। নাও এই বইটা খুব শীঘ্রই একটা নেটফ্লিক্স সিরিজে অ্যাডপ্ট করা হচ্ছে এবং যারা গেম অফ থ্রোন সিরিজটা নিয়ে কাজ করেছিল, যে টিম, যে ডিরেক্টরসরা, যারা অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল, সেই সেম টিম, তাদের নেক্সট প্রজেক্ট হচ্ছে 3 বডি প্রবলেম এবং এটা একটা সায়েন্স ফিকশন নভেল। এই বইটা নাকি অসাধারণ, খুবই সুন্দরভাবে লেখা হয়েছে এবং একটা নতুন সায়েন্স ফিকশনের মধ্যে একটা গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ক, সায়েন্স ফিকশনকে একটা নতুন ধারার দিকে নিয়ে যাচ্ছে। এবং এই বইয়ের মেইন যে কনসেপ্টটা সেটা হচ্ছে এটাই যে একটা প্ল্যানেট আছে, যে প্ল্যানেটটার নাম হচ্ছে ট্রাইসোলারিস। ট্রাইসোলারিস প্ল্যানেটের মধ্যে সেখানে সোলার সিস্টেমটা এমন যে সেখানে 3টে সান আছে, 3টে সূর্য প্ল্যানেটের চারিদিকে রোটেট করছে, যার ফলে কখন দিন হবে কখন রাত হবে সেটা বোঝা যায় না, একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন। এবং যার ফলে যারা ট্রাইসোলারিয়ান তারা সার্ভাইভ করতে পারছে না, তাদের অনেক প্রবলেমস হচ্ছে। পৃথিবীর মানুষ যদি তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে তাহলে তারা পৃথিবীতে এসে তাদের পৃথিবীটাকে পুরো দখল করে নেবে, এরকম হচ্ছে তাদের প্ল্যান। নাও কিছু সায়েন্টিস্ট রিসেন্টলি মারা যাচ্ছে পৃথিবীতে এবং যখন তারা সবাই মারা যাচ্ছে সেই সময় একজন ডিটেকটিভ সেটাকে কেসটাকে ইনভেস্টিগেট করার চেষ্টা করে এবং সে জানতে পারে এই ট্রাইসোলারিয়ানদের সম্পর্কে সায়েন্টিস্টরা কিছু এক্সপেরিমেন্ট করছিল বা কিছু জিনিস আবিষ্কার করছিল, সেই জন্য তারা মারা যাচ্ছে। এবং সেই ডিটেকটিভ একটা গেম খেলে, যে গেমটার মধ্যে সে এই 3 বডি প্রবলেম বা একটা 3টে সূর্য ঘুরছে একটা প্ল্যানেটের চারিদিকে সেটা সম্পর্কে জানতে পারে এবং সে সেই গেমটা থেকে কিছু হিন্টস পায় এবং সেই কেসটা সলভ করতে থাকে। তো কিভাবে পুরো জিনিসটা আনফোল্ড হয়, কিভাবে ট্রাইসোলারিয়ানরা আমাদের পৃথিবীতে আসবে বা দখল করবে কি করবে না, কিভাবে আমরা তাদের থেকে নিজেদেরকে ডিফেন্স করবো, তারা অত্যন্ত উন্নত সব দিক থেকে, টেকনোলজি, সায়েন্স। তো সেটা নিয়ে হচ্ছে এই স্টোরিটা, যেটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস এবং এক্সিস্টেন্সিয়াল থ্রেট এবং সায়েন্স, ফিলোসফি, কসমিক সোসিওলজি এবং আরো বিভিন্ন রকমের টপিককে মধ্যে দিয়ে এই বইটা ডেলভ হতে থাকে, মানে ঘুরতে থাকে। দিস এ খুবই খুবই ইন্টারেস্টিং একটা বই। এটা হলো আব্দুল রাজ্জাক গুরনহা, যিনি 2021 সালে নোবেল প্রাইজ পেয়েছেন। তার লেখা একটা বই প্যারাডাইস। এবং রিসেন্টলি কলকাতার লিটারেরি মিট যেটা হয় সেখানে আব্দুল রাজ্জাক গুরনহাকে ইনভাইট করা হয়েছিল এবং তিনি 1 দিন বা 2 দিন উনি এসেছিলেন, ইন্টারভিউও দিয়েছিলেন। আব্দুল রাজ্জাক গুরনহা একজন আফ্রিকান আমেরিকান আই থিঙ্ক রাইটার এবং 2021 উনি নোবেল প্রাইজ পান। এটা হলো পাওলো কোয়েলোর লেখা দ্য অ্যালকেমিস্ট। এটা খুবই পপুলার বই এবং অনেকেই আপনারা ইউটিউবে সার্চ করলেই দ্য অ্যালকেমিস্ট সম্পর্কে অনেক রকমের বাংলা এবং হিন্দি এবং ইংলিশ বিভিন্ন রকমের ভিডিওস পেয়ে যাবেন। এবং পাওলো কোয়েলো অনেকগুলো বই লিখেছে, এটা খুবই পপুলার বই। অনেকে বলে যারা পড়া শুরু করতে চায় তারা এই বইটা থেকে পড়া স্টার্ট করতে পারে, বিগিনার্সদের জন্য এটা খুবই ভালো। যদিও বইটা আমার খুবই ভালো লাগেনি, কারণ অত্যন্ত ওভার সিম্পলিফাইড ফর্মে, মানে বইটা জাস্ট কি বলবো একটা সেলফ হেল্প বুক হয়ে গেছে, কিন্তু ফিকশন বুক সেলফ হেল্প বুকের মতো ফরম্যাটে লেখা উচিত নয়। বাট তারপরে বইটা মানে এনজয়েবল, ইটস নট, আমি ক্রিটিসাইজ করতে চাই না, বাট ইটস নট দ্যাট কাইন্ড অফ বুক। যতটা বাজ এটার আছে, যতটা সবাই এটার প্রশংসা করছে, অ্যাকচুয়ালি ততটা ভালো নয়, বাট ইটস এ গুড বুক। এটা হলো তাওতে চিং। তাওতে চিং এটা খুবই ক্লাসিক চাইনিজ ওয়ার্ক, এটা একটা স্পিরিচুয়াল ওয়ার্ক এবং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা স্পিরিচুয়াল বুক। তো যারা স্পিরিচুয়ালিটিতে ইন্টারেস্টেড তাদের জন্য এটা একটা মাস্ট রিড বুক, এটা অবশ্যই তাদেরকে পড়তে হবে।
এটা হচ্ছে সেপিয়েন্স এ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড, ইউভাল নোহা হারারির লেখা। ইউভাল নোহা হারারি একজন ইসরায়েলের হিস্ট্রি প্রফেসর। তো উনি এই বইটা লেখার পর গ্লোবালি পপুলার হয়ে গেছেন। উনি জাস্ট আই থিঙ্ক 41 বা 2 ইয়ার্স এজে এই বইটা লিখেছেন, যেখানে হোল ওয়ার্ল্ডের পুরো হিস্ট্রিটা একটা বইয়ের মধ্যে উনি কোনোভাবে কম্পাইল করেছেন। বইটা খুবই সুন্দর। ইনফ্যাক্ট এনার লেখা থেকে আমি অনেক ইন্সপায়ার হয়েছি। আমি প্রায় যখন কলেজের এন্ডের দিকে তখন আমি এই বইটা পড়েছিলাম। তো এটা ইটস খুবই খুবই ইন্টারেস্টিং বই, এবং একটা হোল আন্ডারস্ট্যান্ডিং আপনি পাবেন। পুরো জিনিসটার একটা ধারণা আপনার মাথায় তৈরি হবে এই বইটা পড়লে। পুরো পৃথিবীটা কীভাবে কাজ করে এবং মানুষের ইকোনমিক্স, রিলিজিয়াস, পলিটিক্স, ওকে, তারপর আমাদের হিস্ট্রি, ন্যাশনালিজম, সমস্ত বিষয় সম্পর্কে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। এটা খুবই ইন্টারেস্টিং বুক, খুবই ভালো বই। তো আপনি এটা পড়তে পারেন। এটা বিগিনার্সরাও এটা স্টার্ট করতে পারে। এর ল্যাঙ্গুয়েজ খুব বেশি ডিফিকাল্ট এমনটা মোটেই নয়। এছাড়া এনার লেখা আরও দুটো বই আছে। একটা হলো যেমন 21st লেসন ফর 21st সেঞ্চুরি, যেটা বেসিক্যালি সেলফ হেল্প কাইন্ড অফ বুক। এবং এই বইটার একটা সেকেন্ড পার্ট আছে, এটা হচ্ছে হোমো ডেওয়াস। হোমো ডেওয়াস বইতে উনি পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করেছেন, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর কী কী জিনিস হবে এবং তখন সোসাইটি কেমন হবে, তখন মানুষের লাইফ কেমন হবে, সে বিষয় নিয়ে উনি ওখানে আলোচনা করেছেন। আর সেপিয়েন্সটা হচ্ছে হিউম্যান হিস্ট্রি নিয়ে। এটা হচ্ছে রিচার্ড ডকিন্সের লেখা খুবই ইম্পর্টেন্ট একটা বই, যেটার নাম হচ্ছে দ্য গড ডিলিউশন। এবং এই বইটা আমার এখনও পড়া হয়নি, তো এটা আমার পড়ার খুবই ইচ্ছা আছে। এটা খুবই পপুলার বই এবং এটা খুবই অনেক প্রপার রিসার্চ করে, যতদূর আমি জানি বইটা সম্পর্কে, যে আমরা সবসময় অনেক সময় না বুঝে না জেনে ঈশ্বরে বিশ্বাস করি, বা এই ধরনের জিনিসের আমাদের স্ট্যান্ড কী হয়, তার ফলে কি অনেক রকমের ক্ষতি হয় সোসাইটিতে, নাকি সেটা অনেক ভালো, বা এই ধরনের বিষয় নিয়ে উনি এখানে আলোচনা করেছেন। তো এটা খুবই, আই থিঙ্ক এটা অনেক ডিফিকাল্ট রাইটিং হবে বইটা, কারণ রিচার্ড ডকিন্স একটু ডিফিকাল্ট রাইটার, বাট লেটস সি, আমার এটা পড়ার খুবই ইচ্ছা আছে। এটা হচ্ছে মিচিও কাকুর লেখা বই। মিচিও কাকু এই মুহূর্তে একজন পপুলার সায়েন্স রাইটার। উনি সায়েন্স সম্পর্কে বই লেখেন এবং উনি অত্যন্ত পপুলার হোল ওয়ার্ল্ডে। এটা ওনার লেখা বই। এটা হচ্ছে স্টিফেন হকিংয়ের লেখা বই, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এই বইটা আমরা কিনেছি অলরেডি, তো আমাদের ইউটিউব চ্যানেলে এটা সম্পর্কে কিছু ছোট অল্প একটু আলোচনা আছে, তো আপনি সেটা দেখতে পারেন যে আমরা কী কী বইমেলা থেকে কিনেছি, তার মধ্যে এটা ছিল। এটা হচ্ছে সিগমন্ড ফ্রয়েডের লেখা বই। সিগমন্ড ফ্রয়েডের লেখা টোটাল 24টা ভলিউম আছে, 24টা বই আছে। তো আমরা এক এক করে সমস্ত বইগুলো কিনছি এবং প্রত্যেকটা বই পড়া হয়ে যাওয়ার পরে আমাদের চ্যানেলে সিগমন্ড ফ্রয়েড সম্পর্কে, সাইকোলজি বা সাইকো অ্যানালিসিস সম্পর্কে অনেক ডিটেলসে আমরা আলোচনা করব। তো এটা সিগমন্ড ফ্রয়েডের এই 24টা ভলিউমের যে বইটা আছে তার মধ্যে এটা হচ্ছে একটা পার্ট। এবং সিগমন্ড ফ্রয়েড বেসিক্যালি ড্রিম অ্যানালিসিস, আমরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি সেটা কেন দেখি, তো সেই বিষয়ে উনি আলোচনা করেছেন এবং তার একটা মানে আছে। সেটা আমাদের জীবন সম্পর্কে, আমাদের ভবিষ্যৎ সম্পর্কে, আমাদের সমাজ সম্পর্কে বিভিন্ন জিনিস তথ্য রিভিল করে। ওকে, তো সেই ধরনের বিষয় নিয়ে উনি এখানে আলোচনা করেছেন, যে খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট এবং অত্যন্ত ডিপ সাবজেক্ট। এটা ড্যানিয়েল কাহনেম্যানের লেখা থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো। এটা কগনিটিভ সাইকোলজির উপরে একটা বই। বইটা স্টার্ট হয় সাইকোলজি দিয়ে, তারপর ইকোনমিক্স এবং সাইকোলজির মধ্যে চলতে থাকে এবং শেষের দিকে বইটা একটা ফিলোসফিক্যাল অ্যাসপেক্টে পৌঁছায়। এবং এই বইটা অসাধারণ বই, খুব সুন্দর বই। এটা অত্যন্ত ডিফিকাল্ট রাইটিং, ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট বুক আই হ্যাভ এভার রেড। এবং এই বইটা ডিফিকাল্ট এতটাই যে একটা স্ট্যাটিস্টিক্স আছে, একটা রিসার্চ হয়েছিল এই বইটার উপরে, যারা এই বইটা কিনে তাদের মধ্যে মাত্র 7% পিপল বইটা কমপ্লিট করে। অর্থাৎ যদি 100 জন বইটা পড়া শুরু করে, তার মধ্যে 7 জন মানুষ এমন থাকে যারা বইটা কমপ্লিট করে। কারণ বইটা এতটাই ডিফিকাল্ট যে সবাই মাঝখানে পড়া বন্ধ করে দেয়। তবে যদি কেউ পড়তে পারে তাহলে তার ইংলিশ ইমপ্রুভমেন্ট তো হবেই, সে এমন কিছু জানতে পারবে। ইটস ওর্থ রিডিং। এতটা কষ্ট করে পুরো বইটা পড়াটা, ইটস বেস্ট বুক, ওয়ান অফ দ্য বেস্ট বুক। আপনার থিঙ্কিং এর মধ্যে যা কিছু ফ্ল আছে, যা কিছু এরর আছে, আপনি সব কিছু সম্পর্কে জানতে পারবেন এই একটা বই পড়ে শুধুমাত্র। এতটা ভাস্ট, এত সুন্দর ডিটেলস, এত বিউটিফুল রাইটিং। এবং এই বইতে উনি যে সমস্ত জিনিসগুলো লিখেছেন তার জন্য উনি বেসিক্যালি নোবেল প্রাইজ পেয়েছিলেন। প্রসপেক্ট থিওরি, রেফারেন্স পয়েন্ট, এই সব কিছু। উনি 2002 সালে নোবেল প্রাইজ পান ইকোনমিক্সে। এটা অমর্ত্য সেনের লেখা বই। অমর্ত্য সেন একজন খুবই পপুলার এবং উনি নোবেল প্রাইজ উইনার। ওনার লেখা রাইটিং খুবই ভালো। তো আমার পড়ার ইচ্ছা আছে, খুব শীঘ্রই না হলেও একটু দেরিতে, বাট আমার পড়ার ইচ্ছা আছে। এটা হচ্ছে বিবেকানন্দের উপরে লেখা একটা বই। তো বিবেকানন্দের লেখা অলরেডি আমরা পড়ছি আমাদের ইউটিউব চ্যানেলে, এবং সেখানে বিবেকানন্দের উপরে অনেক কিছু আমরা ডিসকাস করছি। ওনার অদ্বৈত বেদান্ত সম্পর্কে ওনার চিন্তাভাবনাটা কি, তো আপনারা চাইলে সেই ভিডিওটা চেক আউট করতে পারেন। বিবেকানন্দ সম্পর্কে আমরা তার লেখাগুলো পড়ছি, তার সম্পর্কে লিখেছে অন্য কেউ বই, সেটা আমরা এখন পড়ছি না। ওকে, বাট এটাও খুবই ভালো বই আই থিঙ্ক। এটা অমর্ত্য সেনের লেখা সবথেকে মোস্ট পপুলার এবং সবথেকে বেস্ট বই, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া, যেখানে উনি ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়াতে এত ডাইভার্স কালচার আছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে উনি ওখানে আলোচনা করেছেন। এবং উনি সেই সমস্ত হিস্টোরিক্যাল লেভেলে টোটাল ইন্ডিয়ান কালচারটা কী, তার ফিলোসফিক পয়েন্টটা কী, এটা সম্পর্কে উনি এখানে আলোচনা করেছেন, যেটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই পপুলার বই। এবং যারা ইন্ডিয়া সম্পর্কে জানতে চায়, যারা ভারতবর্ষ সম্পর্কে জানতে চায়, তাদের জন্য এই বইটা মাস্ট রিড, মাস্ট, একদম অবভিয়াসলি। তো আমি এই বইটা এক্ষুনি তো পড়বো না, বাট আমার এই বইটা লিস্টের মধ্যে আছে, তো দেখা যাক কখন পড়ার টাইম হয়।
এটা হলো ডিউন। এটাও একটা সায়েন্স ফিকশন বই এবং এটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সায়েন্স ফিকশন বই। এটা সম্পর্কে একটা মুভিও খুব শীঘ্রই করা হচ্ছে এবং যে মুভিটা অস্কারও পেয়েছে। আই থিঙ্ক তার সেকেন্ড বা থার্ড পার্ট মনে হয় এবছর বার হওয়ার কথা আছে। লাস্ট ইয়ার মনে হয় সেকেন্ড পার্টটা বার হয়েছিল, থার্ড পার্ট মনে হয় এবছর বার হবে। তো এটা খুবই পপুলার বই এবং খুবই কমপ্লেক্স রাইটিং। একটা ডেজার্ট এরিয়াতে একটা প্ল্যানেটের সম্পর্কে লেখা হয়েছে। আর এটা হচ্ছে লর্ড অফ দ্য রিংস, আমার সবথেকে বেস্ট মানে হাই ফাই ফ্যান্টাসির মধ্যে একটা, এবং এই বইটা থেকে সিনেমাও হয়েছে। এবং যারা ফ্যান্টাসি নভেল পড়তে চায়, যারা ইম্যাজিনেটিভ ফিকশন পড়তে চায়, তাদের জন্য এটা একদম মানে সবার প্রথমে হচ্ছে এটা রেকমেন্ডেশন, লর্ড অফ দ্য রিংস এবং দ্য হবিট। ওকে, এছাড়া আছে দ্য মার্শিয়ান। এটা একটা সায়েন্স ফিকশন বই, বাট এটা থেকে একটা সিনেমা করা হয়েছিল অনেক বছর আগে এবং যেটা অস্কার পেয়েছিল। এটা খুবই পপুলার। এটা হচ্ছে গেম অফ থ্রোনস, জর্জ আর মার্টিনের লেখা। তো গেম অফ থ্রোনস সম্পর্কে আপনারা সবাই অলরেডি জানেন। এটা হলো গীতাঞ্জলি শ্রীর লেখা দ্য টুম্ব অফ স্যান্ড। এটার জন্য উনি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন 2022 সালে। এই বইটা অ্যাকচুয়ালি হিন্দিতে লেখা হয়েছিল এবং গীতাঞ্জলি শ্রী হচ্ছে প্রথম একজন রাইটার যিনি হিন্দিতে বই লিখে ম্যান বুকার প্রাইজ পেয়েছেন। ওকে, এবং হিন্দিতে বইটা লেখা হয়েছিল এবং এটাকে ট্রান্সলেট করা হয় ইংলিশে এবং সেটার জন্য উনি বুকার প্রাইজ পান। ওকে, তো ইটস এ ভেরি ইন্টারেস্টিং বুক। এটা একজন বয়স্ক ওল্ড এজ মানুষ, তার রিমেম্বারেন্স, সে কী বলছে, তার চিন্তাভাবনা, সেটা ধীরে ধীরে লাইফে ফ্ল্যাশব্যাকে যাচ্ছে। তো সেই বিষয়ে উনি লিখেছেন। ওকে, নাও এটা লেখার পর উনি মানে বুকার প্রাইজ পাওয়ার পর উনি অ্যাকচুয়ালি গ্লোবাল রেকগনিশন পেয়েছেন এবং উনি প্রথম ফিমেল রাইটার এবং প্রথম রাইটার যিনি হিন্দিতে লেখার পরেও একজন গ্লোবাল রেকগনিশন পেয়েছেন। এটা হচ্ছে অমিতাভ ঘোষের লেখা দ্য হাংরি টাইড। এই বইটা আমি অনেকদিন আগে পড়েছিলাম। এটা খুবই ইন্টারেস্টিং বই, খুবই সুন্দর বই। এই বইটা স্টার্ট হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে দুজন মানুষের পরিচয় হওয়া নিয়ে বইটা স্টার্ট হয় এবং সেখান থেকে তারা সুন্দরবন এরিয়াতে যাচ্ছে ক্যানিংয়ের ট্রেন ধরে এবং তারপর সেখানে গিয়ে তাদের মধ্যে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। তো সেই সমস্ত বিষয়ের উপরে লেখা বইটা, এবং এই বইটার মধ্যে পলিটিক্স, পোয়েট্রি, মিস্টিসিজম, এই ধরনের জিনিসগুলো আছে। আমাদের মধ্যেকার যে একটা পোয়েট্রিক অ্যাসপেক্ট থাকে সেই ধরনের বিষয় এবং পলিটিক্যাল অ্যাসপেক্ট থাকে আমাদের মধ্যে, এবং অনেক মানুষকে অনেক সময় সাফার করতে হয় কোনো একটা পলিটিক্যাল ডিসিশনের জন্য। একটা কমিউনিটিকে বা একটা সোসাইটিকে হয়তো অনেক বেশি সাফার করতে হয়। তো সেই সমস্ত বিষয়ের উপরে লেখা বইটা, খুবই সুন্দর বইটা, অমিতাভ ঘোষের লেখা বই। এবং এটা লেখার পরেই উনি বেসিক্যালি প্রপার রেকগনিশন পান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান রাইটার হিসেবে। এটা হলো অরবিন্দ আদিগার লেখা দ্য হোয়াইট টাইগার। এই বইটা লেখার জন্য উনি 2008 সালে ম্যান বুকার প্রাইজ পান এবং এই বইটা আমি তখন পড়েছিলাম যখন আমি একদম প্রথম দিকে বই পড়া স্টার্ট করি। এটা খুবই ইন্টারেস্টিং বই। এই বইটা বেসিক্যালি একটা ক্রাইমের উপরে বেসড এবং আমাদের মোরাল ভ্যালু কী বা আমাদের নীতিগত বোধ বলতে আমরা কী বুঝি সেটার উপরে বেসড। একজন গ্রামের মানুষ, একটা গ্রামের ছেলে, সে টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারেনি, তারপর সে শহরে যাবে এবং গিয়ে একজনের বাড়িতে অ্যাজ এ ড্রাইভার হিসেবে কাজ করবে। দিল্লিতে, আই থিঙ্ক দিল্লি অথবা মুম্বাই, দিল্লিতে মনে হয়, একজন ড্রাইভার হিসেবে কাজ করবে এবং সেখানে সে তাদের মানে একদম ধনী পরিবার যাদের কাছে অনেক টাকা আছে এবং তাদের জীবনের সমস্যা হচ্ছে এটা যে তাদের কাছে প্রচুর টাকা আছে এবং এ একজন গরিব, এর জীবনের প্রধান সমস্যা হচ্ছে এটা যে এর কাছে টাকা নেই এবং কিভাবে এদের দুজনের লাইফ ইন্টারচেঞ্জ হবে, মানে কিভাবে এদের দুজনের লাইফ চলতে থাকবে প্যারালালি, তার উপরে হচ্ছে এই বইটা লেখা। খুবই সুন্দর বই। এটা একটা লেটারের ফর্মে লেখা, লেটার এক্সচেঞ্জ হচ্ছে, তার মধ্যে গল্পটা উঠে আসছে। তো খুবই ইন্টারেস্টিং বই এবং বইয়ের লাস্টের দিকে বেশ কিছু টুইস্ট অ্যান্ড টার্নসও আছে। এটা হলো অরুন্ধতী রয়ের লেখা দ্য গড অফ স্মল থিংস এবং এই বইটা লেখার জন্য অরুন্ধতী রায় ম্যান বুকার প্রাইজ পান এবং ইটস এ মানে খুবই ইন্টারেস্টিং বই। এই বইটা আমার এখনো পড়া হয়ে ওঠেনি, বাট এই বইটা আমার কাছে অলরেডি কেনা আছে। তো আমি হতে পারে এই বছরের মধ্যে এই বইটা পড়বো। কিভাবে আমাদের জীবনের স্মল থিংস মানে ছোট্ট ছোট্ট জিনিস, সেটা রেজাল্ট বা কনসিকুয়েন্সে অনেক বড় বড় পরিবর্তন হয়ে যেতে পারে। অনেক ছোট বিষয় সেটা একটা মানে একটা হোল জিনিসকে চেঞ্জ করে দিতে পারে। এটাই হচ্ছে এই বইয়ের মেন টপিক এবং এর মধ্যে নাকি আরও অনেক কিছু আছে, বাট আমি এখনও বইটা পড়িনি তো বলতে পারছি না। বাট এটা খুবই মানে এই বইটার নাম আমি অনেক জায়গাতে শুনেছি, অনেক আর্টিকেলে দেখেছি এবং এটার জন্য উনি ম্যান বুকার প্রাইজ পেয়েছেন। অবভিয়াসলি মানে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট। এবং ইন্ডিয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাইটারদের মধ্যে এই মুহূর্তে যতজন আছে তাদের মধ্যে সব থেকে মোস্ট আই থিঙ্ক ওয়েল রেকগনাইজড হচ্ছে অরুন্ধতী রয়। এটা অমিতাভ ঘোষের লেখা দ্য শ্যাডো লাইন্স, ওনার লেখা সব থেকে মোস্ট পপুলার বই এবং সব থেকে মানে মোস্ট ভ্যালুয়েবল বই দ্য শ্যাডো লাইন্স।
এটা হলো জওহরলাল নেহরুর লেখা দ্য গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। এটা ওনার লেখা মোস্ট পপুলার বইগুলোর মধ্যে একটা, খুবই ইন্টারেস্টিং। এটা হচ্ছে দ্য ল্যান্ড অফ টু রিভার্স, নীতিশ সেনগুপ্তর লেখা। যারা ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ মিলে পুরো বেঙ্গলের যারা হিস্ট্রি সম্পর্কে জানতে চায় তাদের জন্য মানে এটা একদম মাস্ট রিড, মানে এটা অবভিয়াসলি পড়তে হবে। এখানে উনি পলিটিক্যাল হিস্ট্রিতেই বেশি ফোকাস করেছেন এবং উনি একদম প্রাচীনকাল থেকে পুরো একদম প্রেজেন্ট সিচুয়েশন পর্যন্ত পুরো হিস্ট্রিটা একটা বইতে কভার করেছেন। এই বইটা আমার কাছে আছে, আমি কিছুটা পড়েও ছিলাম, বাট আই হোপ যে খুব শীঘ্রই এটা কমপ্লিট করবো। এটা হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ার সবথেকে বেস্ট হিস্টোরিয়ানদের মধ্যে একজন, রামচন্দ্র গুহ। ওনার লেখা দ্য মেকার্স অফ মডার্ন ইন্ডিয়া। এখানে উনি ইন্ডিয়া, মানে এখন আমরা ইন্ডিয়া বলতে যেটা বুঝি, তাদের সেই ইন্ডিয়াকে তৈরি হওয়ার পিছনে যে সমস্ত লিডারদের হাত আছে তাদের সম্পর্কে আলোচনা করেছেন। যেমন তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আছে, তার মধ্যে জওহরলাল নেহেরু আছে, গান্ধীজি আছে, বি.আর. আম্বেদকর আছে এবং আরও অনেকে আছে। তাদের প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে, সেই প্রত্যেকটা হিস্টোরিক্যাল ফিগার সম্পর্কে উনি এই বইটাতে আলোচনা করেছেন ডিটেলসে। মুল্ক রাজ আনন্দের লেখা বই। এটা ইন্ডিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাইটারদের মধ্যে উনি একজন, ওয়ান অফ দ্য বেস্ট রাইটার, খুবই পপুলার এবং ওয়েল রেকগনাইজড, ওয়েল এস্টাবলিশ একজন রাইটার, মুল্ক রাজ আনন্দ। এটা হলো ওয়ান অফ দ্য মোস্ট গ্রেট বুক এভার রিটেন ইন দ্য হিস্ট্রি অফ সিভিলাইজেশন। সেটা হচ্ছে রাশিয়ান লিটারেচার, রাশিয়ান নভেলিস্ট লিও টলস্টয়ের লেখা ওয়ার অ্যান্ড পিস। আর এটা হচ্ছে আন্না কারেনিনা। এই বইটা আমার কাছে আছে, আমি মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারি মান্থের মিডিলের দিকে আমি আন্না কারেনিনাটা পড়তে শুরু করব। সো মানে এটা খুবই ইন্টারেস্টিং, মানে এটা হচ্ছে পৃথিবীর দেশে লেখা সবথেকে শ্রেষ্ঠ বইগুলোর মধ্যে একটা, এবং অনেকে বলে এটাই হচ্ছে সবথেকে বেস্ট নভেল এভার রিটেন, আন্না কারেনিনা। এটা হলো ওয়ান অফ দ্য বেস্ট বুক এভার রিটেন ইন দ্য হিস্ট্রি অফ সিভিলাইজেশন। সেটা হচ্ছে একজন জার্মান রাইটার থমাস মান, তার লেখা বই দ্য ম্যাজিক মাউন্টেন। থমাস মানের লেখা 3টে বই সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, একটা হলো 4টে বই বেসিক্যালি, দ্য ম্যাজিক মাউন্টেন, ডক্টর ফস্টাস, আর জোসেফ অ্যান্ড হিজ ব্রাদার, আর হচ্ছে বুডেনব্রুকস। এটা হচ্ছে দ্য ম্যাজিক মাউন্টেন। এটা খুবই ভালো বই, অনেকটাই কমপ্লেক্স লেখা এবং মানে খুবই সুন্দর বই, অসাধারণ বই। আমার লাইফে পড়া সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে হচ্ছে একটা হলো থমাস মানের ম্যাজিক মাউন্টেন আর বুডেনব্রুকস। এটা হচ্ছে সালমান রুশদির লেখা মিডনাইটস চিলড্রেন, এবং এই বইটা লেখার জন্য সালমান রুশদি ম্যান বুকার প্রাইজ পেয়েছেন এবং অলসো বুকার অফ দ্য বুকার প্রাইজ পেয়েছেন। এবং এই বইটা লেখার পরের থেকেই অ্যাকচুয়ালি এশিয়ান যারা রাইটার, যারা চাইনিজ রাইটার, ইন্ডিয়ান রাইটার বা হচ্ছে জাপানিজ রাইটার, তারা গ্লোবাল রেকগনিশন পেতে শুরু করেছে এই বইটার জন্য। এই বইটা লেখার পরে সালমান রুশদির জন্য পুরো হোল ওয়ার্ল্ডের অন্যান্য পার্টের লোকেরা ইন্ডিয়ান বুকস বা এশিয়ান বুকস পড়তে শুরু করে, এবং তারপর বাকি যারা ভালো রাইটার ছিল তারাও ধীরে ধীরে সামনের দিকে উঠে আসে, এবং যার ফলে একটা মাল্টি কালচারাল বুকিশ একটা ইন্টারাকশান স্টার্ট হয় গ্লোবালি। ওকে, তো এটা খুবই ইন্টারেস্টিং বই। এটাই 1947 সালের 14ই আগস্ট, মানে 15ই আগস্ট দিন একদম রাত 12টার সময়, অ্যাকচুয়ালি মানে 14ই আগস্ট রাত 12টায়, মানে 15ই আগস্ট যখন পড়ছে সেই সময় যারা জন্ম হয়েছে তারা একে অপরের সঙ্গে কানেক্টেড সামহাও একটা ম্যাজিক্যাল লেভেলে, এবং তারা বড় হওয়ার সাথে সাথে কীভাবে তারা পুরো দেশটাকে ইনফ্লুয়েন্স করছে এবং সেটার উপরে লেখা। এটা ম্যাজিক্যাল রিয়েলিজমের সবথেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে সালমান রুশদির লেখা মিডনাইটস চিলড্রেন। এটা খুবই ইন্টারেস্টিং বই, এটাও আমার এবছরে পড়ার ইচ্ছা আছে। এটা হলো ব্রেভ নিউ ওয়ার্ল্ড, একটা সায়েন্স ফিকশন বই, মানে একটা ডিস্টোপিয়ান ফিকশন বই। জর্জ অরওয়েলের লেখা 1984 আর ব্রেভ নিউ ওয়ার্ল্ড হাক্সলির লেখা। তো এই দুটো বইয়ের মধ্যে সবসময় কম্পেয়ার হতে থাকে। চন্দ্রিল ভট্টাচার্যের কিছু ডিসকাশন ইউটিউবে অ্যাভেলেবেল আছে এই দুটো বইয়ের উপরে, তো সেটা আপনি দেখতে পারেন। এবং এই বইটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বুক যদি আপনি পলিটিক্স এবং ডিস্টোপিয়ান ফিকশন সম্পর্কে জানতে চান। এই যে এটা হচ্ছে জর্জ অরওয়েলের লেখা 1984 বই। এটা একটা ডিস্টোপিয়ান ফিকশন, একটা টোটালিটেরিয়ান সোসাইটির উপরে এই বইটা লেখা হয়েছে।
এটা হচ্ছে দে ক্যান্তারভাসের লেখা ডন কিহতে, একটা স্প্যানিশ নভেল। পৃথিবীর ইতিহাসে সবথেকে শ্রেষ্ঠ বইগুলোর মধ্যে যেমন টলস্টয়ের লেখা আন্না কারেনিনা আছে, ঠিক সেরকম হচ্ছে স্প্যানিশ নভেল দে ক্যান্তারভাসের লেখা ডন কিহতে। একজন সে বাড়িতে সবসময় রোম্যান্টিক নভেল পড়ে, বাট একদিন সে ঠিক করে সে হোল ওয়ার্ল্ডটা ট্রাভেল করতে বার হবে, এবং সে তার ঘোড়ায় করে তার সঙ্গে আরেকজন থাকে, তারা দুজনে মিলে ট্রাভেল করতে বার হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় পৃথিবীর তারা ট্রাভেল করে এবং তারা বিভিন্ন জিনিস এক্সপ্লোর করে। তার উপরে এই বইটা লেখা। এটা অসাধারণ একটা বই এবং এই বইটা খুব শীঘ্রই না হোক, আই হোপ যে এই বইটা মানে অবভিয়াসলি আমি এটা পড়বো, বাট কখন পড়বো আমি জানি না এখনও, লেটস সি। এটা হচ্ছে অ্যারিস্টটলের লেখা মেটাফিজিক্স। তো আমার নেক্সট আই থিঙ্ক ফেব্রুয়ারি মান্থেই হয়তো আমি অ্যারিস্টটলের নিকোমেশিয়ান এথিক্সটা পড়বো এবং তারপরে দ্য মেটাফিজিক্সটা পড়বো। ওকে, প্লেটোর লেখা দ্য রিপাবলিক। এটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফির সব থেকে ইম্পর্টেন্ট বই, যেখান থেকে পুরো ওয়েস্টার্ন ফিলোসফিটা স্টার্ট হয়, এবং এই বইটা অলরেডি আমি পড়েছি, তো এটা সম্পর্কে ডিসকাস করে একটা ভিডিও আমি বানাবো আমাদের ইউটিউব চ্যানেলে। এটা হচ্ছে কনফুসিয়াসের লেখা দ্য অ্যানালেক্স। এটা একটা রিলিজিয়াসও বলা যেতে পারে, বাট এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এশিয়ান বা ইস্টার্ন রিলিজিয়াসগুলোর মধ্যে একটা। এটা হচ্ছে ওভিডের লেখা মেটামরফোসিস। এই বইতে ওভিড আমাদেরকে দেখাচ্ছে যে যখন আমরা প্রেমে পড়ি বা কাউকে ভালোবাসি, তখন আমাদের মধ্যে একটা পরিবর্তন হয়, একটা রূপান্তর হয়ে যায়, আমরা একটা মানুষ থেকে পরিবর্তন হয়ে একটা অন্য মানুষে পরিবর্তন হয়ে যায়। তো এই বইতে অনেক মানুষ, অনেক ছেলে এবং মেয়ে তারা প্রেমে পড়ে, অনেক রাজা, অনেক গরিব, সবাই প্রেমে পড়ছে এবং তারা রূপান্তর হয়ে কেউ পাথরে, কেউ আকাশের তারা হয়ে যাচ্ছে, কেউ গাছ হয়ে যাচ্ছে, এবং এটা একটা পোয়েট্রি, এপিক পোয়েম। তো এটা ওয়ান অফ দ্য বেস্ট বুক। এই বইটা থেকে ইনফ্যাক্ট শেক্সপিয়ারের মতো লেখকরা এই বইটা থেকে ইন্সপায়ার হয়েছিল তাদের জীবনে লেখার জন্য। এই যে বইগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন, একটা ব্ল্যাক কালারের সমস্ত কভারগুলো, তার উপরে কিছু বইয়ের নাম লেখা আছে সাইডে। তো এগুলো হচ্ছে ব্ল্যাক কভার পেঙ্গুইন ক্লাসিক। ওকে, তো এই বইগুলোই হচ্ছে পেঙ্গুইন পাবলিকেশন হাউস থেকে বের করা হয়। মানে পৃথিবীতে যত বই লেখা হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, বিভিন্ন সময়ে, সেটা কবিতা হোক বা উপন্যাস হোক বা দর্শনের কোনো বই হোক বা মনস্তত্ত্বের বই হোক বা পলিটিক্সের হোক বা সামাজিক বিষয়ের হোক না কেন বা ইতিহাসের হোক না কেন, সেই সমস্ত বইগুলো যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বই লেখা হয়ে থাকে, তাহলে পেঙ্গুইন এই পার্টিকুলার ফরম্যাটে সেই বইগুলোকে পাবলিশ করে। এগুলোকে বলে পেঙ্গুইন ব্ল্যাক ক্লাসিক। তো দিস আর মাই মোস্ট ফেভারিট বুকস। ওকে, এখানে আমরা দুটো বই দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অ্যাডাম স্মিথের লেখা ওয়েলথ অফ নেশন, আর একটা হচ্ছে কার্ল মার্কসের লেখা দাস ক্যাপিটাল। তো এই দুটো বই দুটো আলাদা পয়েন্ট অফ ভিউকে রিপ্রেজেন্ট করে। দ্য ওয়েলথ অফ নেশন হচ্ছে ক্যাপিটালিজম সম্পর্কে বলে, আর দাস ক্যাপিটাল বা এটা হচ্ছে কমিউনিজম সম্পর্কে বলে। তো দুটো আলাদা ইকোনমিক এবং সোশ্যাল পলিটিক্যাল স্ট্রাকচার সম্পর্কে প্রমোট করে এই দুটো বই। তো এই দুটো বই পড়ার পরে আমরা বুঝতে পারবো যে কোনটা বেশি বেটার বা কোনটা লজিক্যাল কনসিস্টেন্সি বেশি বেটার। তো এই দুটো বই সম্পর্কে আমার পড়ার খুবই ইচ্ছা আছে, তো দেখা যাক আমি কবে পড়তে পারি। এটা চার্লস ডিকেন্সের লেখা এ টেল অফ টু সিটিস। এটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশনের উপরে লেখা এবং খুব সুন্দর বই। যারা সানডে সাসপেন্স শোনে তারা হয়তো আলেকজান্ডার ড্রুমাসের লেখা কিছু বই নিয়ে রিসেন্টলি সানডে সাসপেন্স বার করা হয়েছিল, দুটো উপন্যাস না তিনটি উপন্যাস নিয়ে। তো আলেকজান্ডার ড্রুমাস যেরকম টাইপ অফ লেখক বা বই লিখেছেন, কিছুটা এই টেল অফ টু সিটিসটা কিছুটা সেই টাইপ অফ রাইটিং বলতে পারেন আপনারা। ইটস খুবই ইন্টারেস্টিং বই, খুব বেশ ভালো, মানে বইটা খুবই ভালো বই। এখানে এত ভিড় এবং চারিদিকে এত বুকস আছে যে আমার অনেক লোভ লাগছিল যে যেন এই বইগুলো আমি রাত্রি করে কিনে নিই সব কটা বই। এটা হলো রিচ ড্যাড পুয়ার ড্যাড, ওনার মানে খুবই পপুলার একটা বই ইকোনমিক্স মানে আর কি পার্সোনাল ফিন্যান্সের উপরে। আমার বইটা খুব একটা বিরাট কিছু ভালো লেগেছে এমনটা নয়, বাট ইটস এ গুড বুক, ট্রাই আউট করার জন্য খুবই ভালো, ইনিশিয়ালি স্টার্টের জন্য খুবই ভালো বই।
এখানে আমরা হারুকি মুরাকামির লেখা দেখতে পাচ্ছি, কিলিং কমান্ডেটর। যারা ম্যাজিক্যাল রিয়েলিজম পড়তে চায়, যারা হারুকি মুরাকামি জাপানিজ রাইটার, এই মুহূর্তে হোল ওয়ার্ল্ডের সমস্ত পাঠকরা মুরাকামির একটা বই পাবলিশ হওয়ার জন্য ওয়েট করে বসে থাকে। ওকে, মুরাকামি একজন মানে খুবই পপুলার রাইটার, জাপানে তো খুবই পপুলার, আর হোল ওয়ার্ল্ডে উনি পপুলার। এটা হচ্ছে মুরাকামি আরেকটা বই, হোয়াট আই টক অ্যাবাউট হোয়েন আই টক অ্যাবাউট রানিং। এবং এটা হচ্ছে আরেকটা বই, দ্য উইন্ড অফ বার্ড ক্রনিকলস। তো এই তিনটে বই আমার পড়া হয়ে গেছে। তো প্রত্যেকটা বই খুবই সুন্দর। মুরাকামির লেখার মধ্যে একটা ড্রিম টাইপ মেন্টাল স্টেট তৈরি হয়, যেটা খুবই ভালো। মানে আই লাভ মুরাকামি। মুরাকামি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট রাইটার এই মুহূর্তে হোল ওয়ার্ল্ডের। এবং যারা ম্যাজিক্যাল রিয়েলিজম এক্সপ্লোর করতে চায় তারা অবভিয়াসলি যেন মুরাকামির লেখা পড়ে। অনেক বড়, বাট ল্যাঙ্গুয়েজ খুবই সহজ এবং মানে খুবই ইন্টারেস্টিং লাগবে বইগুলো। ইকিগাই, এটা একটা বই, খুবই পপুলার বই, বাট ওকে ইউ ক্যান, যদি আপনি সেলফ হেল্প বই স্টার্ট করতে চান পড়া, তাহলে এটা ট্রাই আউট করতে পারেন। নট এ ব্যাড বুক। অনেকক্ষণ ধরে পুরো কলকাতা বইমেলার বিভিন্ন জায়গাতে ঘোরার পর এখন অনেক টায়ার্ড হয়ে গেছি। কিছুক্ষণ আগে আমরা স্পেশালি শুধুমাত্র একটা সেগমেন্টই ঘুরে দেখতে পেরেছি, সেটা হচ্ছে পেঙ্গুইন এবং ক্রসওয়ার্ড আই থিঙ্ক দেখলাম। তো দুটো তিনটে ইংলিশ বুকস স্টল আমরা দেখলাম, তো যেখানে আমরা বিভিন্ন রকমের ক্লাসিক্স, ইন্ডিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাইটার, কন্টেম্পোরারি রাইটার এবং কিছু ক্লাসিক্স বুকস দেখলাম। তো বাট বুকস কত রকমের হয়, যদি এই প্রশ্নটার অ্যান্সার দিতে হয় তাহলে বলতে হবে বুকস বেসিক্যালি ইন জেনারেল দুই রকমের হয়। একটা হচ্ছে ফিকশন, যেখানে আমরা পোয়েট্রি, নভেলস মানে উপন্যাস, গল্প, কবিতা এই ধরনের জিনিস। আর একটা হচ্ছে নন ফিকশন, যেখানে সায়েন্স, হিস্ট্রি বা ফিলোসফি বা যে কোনো ধরনের এসে রাইটিং এই ধরনের বুকস দেখতে পাই। কিন্তু এটা একটা খুবই সুপারফিশিয়াল ডিভাইডেশন, মানে একটা ক্যাটাগরাইজেশন, যে বুকসকে দুই ভাগে ভাগ করা হয়। এছাড়া অনেক রকমের জনরাস হয়। ফর এক্সাম্পল পোয়েট্রি হতে পারে, ড্রামা হতে পারে, শর্ট স্টোরিজ হতে পারে, নোভেল বা উপন্যাস হতে পারে, নভেলা হতে পারে। নভেলা যেটা হচ্ছে ছোটো গল্পের থেকে একটু বড়, বাট উপন্যাসের থেকে বেশ অনেকটা ছোট। এবার এই সমস্ত লিটারারি ফর্মগুলো ছাড়া যদি আমরা নন ফিকশানে আসি, সেখানে সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ হতে পারে, মানে লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি এই ধরনের, যেমন স্টিফেন হকিংসের লেখা বই যেটা আমরা কিনেছি, এবং আরও কিছু বুকস। এছাড়া কি হতে পারে, এসে রাইটিং বা ফর এক্সাম্পল মেটাফিজিক্যাল রাইটিং হতে পারে। এছাড়া সায়েন্স ফিকশন নভেল হতে পারে, হাই ফ্যান্টাসি নভেল সায়েন্স ফিকশনের মধ্যে, যেমন লিউ চিক্সিনের 3 বডি প্রবলেম বা ডিউন। এছাড়া ফারেনহাইট 451 বলে একটা বই আছে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট রাইটিং, মানে এই বইগুলো খুবই পপুলার সায়েন্স ফিকশনের মধ্যে। এছাড়া যদি আমরা ফ্যান্টাসি নভেলের কথা বলি, তাহলে হ্যারি পটার সিরিজ, জর্জ আর মার্টিন লুথারের বই আছে। তো এগুলো হচ্ছে হাই ফ্যান্টাসি, একটা ইম্যাজিনেটিভ ফিকশন। যদি কেউ ইংলিশ বই অত বেশি না পড়ে বা পড়ার হ্যাবিট যদি কারোর না থাকে, তাহলে সে এই ধরনের বই দিয়ে স্টার্ট করতে পারে। কেন? কারণ এই যে বইগুলো, সেগুলো একটা স্পেশাল কোয়ালিটিকে আমাদের মধ্যে চেরিশ করতে থাকে। যেমন সাধারণত যখন আমরা ছোটোবেলা থেকে বড় হই, তখন কি হয়, আমাদের মধ্যে একটা কিউরিওসিটি থাকে। একটা চাইল্ড যখন সে বড় হয়, তখন সে বিভিন্ন রকমের প্রশ্ন করে, যেমন এটা কী বা ওটা কীভাবে হচ্ছে। ধরো যাক একটা চাইল্ড, সে তার প্যারেন্টস, তার বাবা অথবা মায়ের সঙ্গে কোথাও বার হয়েছে, তো সেই সময় সে হয়তো বাইরে রাস্তাঘাটে যা কিছু দেখছে, ফর এক্সাম্পল এটা কি, বা পুলিশ অফিসারটা ওখানে কেন দাঁড়িয়ে আছে, ট্রাফিক লাইট মানে কি হয়, ওখানে অতগুলো গাড়ি কেন আছে, বা ওটাকে কী বলে, এই ধরনের। তো এই যে একটা ন্যাচারাল কিউরিওসিটি বা একটা ন্যাচারাল ইনস্টিংক্ট আমাদের মধ্যে কাজ করে অনেক ছোটোবেলা থেকে, সব কিছু জানার, বাইরের জগৎটা বা রিয়েলিটিটা বা আমাদের নিজেদের অস্তিত্বটাকে বোঝার একটা কিউরিওসিটি আমাদের মধ্যে কাজ করে। নাও এই যে কিউরিওসিটি আমাদের মধ্যে কাজ করে, তো সেই যে কিউরিওসিটিটা, সেটা কি হয় ধীরে ধীরে, না যখন আমরা বড় হতে থাকি, তখন আমাদের মধ্যে সেটা আস্তে আস্তে মানে ডিসলভ হতে থাকে, বা অনেকবার আঘাত পেতে পেতে সেই কিউরিওসিটিটা মারা যায়। এর পরবর্তীকালে কি হয়, আমরা একটা আর্টিফিশিয়াল কিউরিওসিটির মধ্যে চলে যাই, সমাজ সম্পর্কে বা বিভিন্ন, ফর এক্সাম্পল স্কুলে কী পড়ানো হচ্ছে, কলেজ, ইউনিভার্সিটিতে, সেই ধরনের জিনিসগুলো নিয়ে। সায়েন্স ফিকশন নভেল কী করে, সায়েন্স ফিকশন বা হাই ফ্যান্টাসি নভেল আমাদের মধ্যে সেই যে কিউরিওসিটি যেটা মারা গেছে, যেটা আমাদের ন্যাচারাল ইনস্টিংক্ট, সেটাকে রিস্টিমুলেট করে, সেটাকে আরও একবার আমাদের মধ্যে জাগিয়ে তোলে, মানে পুনরুত্থান করে। যার ফলে কি হয়, আমাদের কিউরিওসিটি বা এইসব কিছু জানার প্রতি যে আগ্রহ বা ইচ্ছা, সেটা অনেক বেড়ে যায়।
তো সায়েন্স ফিকশন বা হাই ফ্যান্টাসি নভেল বা ইমাজিনেটিভ ফিকশন কী হয়, সেটা আমাদেরকে এতটাই বেশি রিস্টিমুলেট করে যে আমরা জীবনের প্রতি আরও একবার নতুন করে জানার ইচ্ছা বা কোনো কিছু বোঝার ইচ্ছা বা কিউরিওসিটি বা একটা ইনভেস্টিগেট করার যে চাহিদা, সেটা অনেক বেড়ে যায় আমাদের মধ্যে, যেটা আমাদের মেন্টাল ইমাজিনেশন ফ্যাকাল্টিকে অনেক বেশি ইনক্রিজ করে। তো এটা হচ্ছে সায়েন্স ফিকশন বা হাই ফ্যান্টাসি নভেলের একটা ফান্ডামেন্টাল কোয়ালিটি, যেটা আমাদেরকে সার্ভ করে। এবং এই ধরনের বই কী হয়, প্লেজার ড্রাইভেন, অর্থাৎ এই ধরনের বইতে অনেক বেশি প্লেজার থাকে। যেমন যদি আমরা সিনেমা দেখি বা বন্ধুদের সঙ্গে গসিপ করি বা কোনো শপিং মলে ঘুরতে যাই, তাহলে যেমন প্লেজার পাই বা হ্যাপিনেস পাই, হাই ফ্যান্টাসি নভেল বা সায়েন্স ফিকশন নভেল আমাদের মাইন্ডকে ঠিক সেরকম এক ধরনের রিডিং প্লেজার প্রোভাইড করে। তো সেই যে প্লেজারটা আমরা পাই, সেটা একটা স্পেশাল কোয়ালিটি অফ প্লেজার, যেটা আর কোথাও অন্য কোনোভাবে পাওয়া সম্ভব নয়। তো এই হাই কোয়ালিটি বা হাই ফ্যান্টাসি ইমাজিনেটিভ নভেল বা সায়েন্স ফিকশন নভেল, এই ধরনের বই এর ল্যাঙ্গুয়েজ খুব ইজি হয় এবং এই ধরনের বইয়ের খুব অনেক বেশি কিউরিওসিটি ড্রাইভেন হয়, অনেক বেশি থ্রিল থাকে, অনেক কমার্শিয়ালাইজ ফরম্যাটে লেখা হয়। তো এই ধরনের বই থেকে যে কোনো একজন রিডার সে তার লাইফের রিডিং স্টাডি বা পড়াশুনো করা সেটাকে স্টার্ট করতে পারে। ওকে, সো আই হোপ এতটুকু ক্লিয়ার। তো নেক্সট